28 তারিখ যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। কিন্তু এখনও পর্যন্ত বড় প্রশ্ন যে বাংলাদেশ কেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ওই দুই ম্যাচ ওইভাবে হারল। খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন বাংলাদেশের সাবেক নির্বাচক, সাবেক ক্রিকেটার এবং বর্তমানে যুক্তরাষ্ট্র ক্রিকেটের অপারেশনস ডিপার্টমেন্টের সদস্য গোলাম নওশাদ প্রিন্স। দৈনিক প্রথম আলোকে একটা সাক্ষাৎকার তিনি দিয়েছেন, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন তার মনে হয়েছে যে বাংলাদেশ দল সুযোগ থাকা সত্ত্বেও যথেষ্ট প্রস্তুতি নেয়নি। এর ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, ভালো মন্দের বিচারে আমি যাচ্ছি না। উনি বলেছেন যে মাঠটাতে খেলা হয়েছে সেখানকার উইকেটে বল একটু থেমে ব্যাটে আসছিল। বাংলাদেশ 19 তারিখে প্রথম যখন ওই মাঠে প্র্যাকটিস সেশন করে এই প্রবলেমটা তারা ফেস করেছে। খেয়াল করে দেখেন, 19 তারিখ, 21 তারিখে ম্যাচ ছিল প্রথম টি20, 20 তারিখে তিনি মাঠে গিয়েছেন। মাঠে গিয়ে দেখেন বাংলাদেশের প্লেয়াররা নাই, কোচ নাই। কেন? তারা নাকি ওই দিন ঐচ্ছিক প্র্যাকটিসের সিদ্ধান্ত নিয়েছেন। অথচ তার বক্তব্য অনুযায়ী যেদিন তারা দেখলেন 19 তারিখে যে সেখানে ব্যাট করতে একটু সমস্যা হচ্ছে বা বল একটু থেমে ব্যাটে আসছে, অ্যাডজাস্ট করার জন্য তিনি এক্সপেক্ট করেছিলেন 20 তারিখেও বাংলাদেশ প্র্যাকটিস করবে। বাংলাদেশ কিন্তু প্র্যাকটিস করেনি ওই দিন, এবং তিনি বলেছেন যে তার মনে হচ্ছিল দলটা একটু বিচ্ছিন্ন, কোচ বোধহয় দলের থেকে একটু আলাদা, এরকম একটা কথা। তিনি কথাটা শেষ করেননি। এই যে বাংলাদেশ টিমের যে প্রস্তুতির ব্যাপারটা গোলাম নওশাদ প্রিন্স আইডেন্টিফাই করেছেন, এটা অনেক ক্ষেত্রে যৌক্তিক মনে হয়। কেননা বিশ্বকাপের আগে আপনি যখন নিজেদের ঝালিয়ে নিচ্ছেন একটা পার্টিকুলার উইকেট যেখানে বল থেমে ব্যাটে আসছে, টাইমিংয়ে সমস্যা হচ্ছে, সেখানে ম্যাচের আগের দিন প্র্যাকটিস করার সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশের সুযোগটা নেয়নি। এটা কি বেশি আত্মবিশ্বাসের ফল, নাকি আমরা আমেরিকাকে হেসে খেলে হারিয়ে দিতে পারবো এই চিন্তা ভাবনার ফল? কারণ যা হোক, বাংলাদেশ পরপর 2 ম্যাচে সিরিজ খুঁয়েছে। আবার সেই বাংলাদেশই থার্ড টি20 ম্যাচে খুব ভালোভাবে ম্যাচটা জিতেছে, যদিও যুক্তরাষ্ট্রের বেস্ট 11-এর টপ 4 জন প্লেয়ার খেলেননি। 28 তারিখে ম্যাচ, বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ, সেই ভেন্যুতে যে ভেন্যুতে বাংলাদেশ শ্রীলঙ্কার এগেনস্টে প্রথম ম্যাচটা খেলবে বিশ্বকাপের, যেটা অনেকের কাছেই বাংলাদেশের এই বিশ্বকাপ ক্যাম্পেইনটা কেমন হতে যাচ্ছে বা কেমন হতে পারে বা বাংলাদেশ কত দূর যেতে পারে সেটার একটা ভালো ছবি এঁকে দেবে। অনেকেই মনে করছেন বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটা জিতলে বিশ্বকাপের সুপার 8-এ কোয়ালিফাই করতে পারবে, কোয়ালিফাই করাটা সহজ হবে। আর ওই ম্যাচ হেরে গেলে, মানে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলে, সেই ক্ষেত্রে সম্ভাবনা কমে যাবে। বাট অ্যাবাভ এভরিথিং বাংলাদেশ অন্তত যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে, ওই মাঠে খেলে উইকেট সম্পর্কে, কন্ডিশন সম্পর্কে, মাঠের দৈর্ঘ্য সম্পর্কে, সব কিছু সম্পর্কে একটা ভালো ধারণা পেতে যাচ্ছে। অনেকেই বলছেন যে ওখানকার উইকেটটা বাংলাদেশ যে টি20 সিরিজটা খেললো 3 ম্যাচের যুক্তরাষ্ট্রের এগেনস্টে, ওই উইকেটের মতো হবে না, তার চাইতে আরেকটু বেটার উইকেট হবে, বল আরেকটু বেটার ব্যাটে আসবে। ধারণা করা হচ্ছে সেটা 180 অ্যারাউন্ড উইকেট, 180 190। সো সেখানে বাংলাদেশের ব্যাটাররা কেমন পারফর্ম করেন এটাও একটা দেখার বিষয়। কারণ আপনি খেয়াল করে দেখেন বাংলাদেশ যে শ্রীলঙ্কার সঙ্গে হোম সিরিজে খেললো সিলেটে, সেখানে কিন্তু বাংলাদেশ 200 করেছে। সো ভালো ব্যাটিংটাকে বাংলাদেশের এই দলটাই, ভালো ব্যাটিং যে করতে পারে না সেটা না, তারা কিন্তু ভালো ব্যাটিংটাকে ভালো ব্যাট করেছে, 170 180 তারা করেছে। কিন্তু অদ্ভুত কোনো কারণে এই প্লেয়াররাই যুক্তরাষ্ট্রের বিপক্ষে গিয়ে সেখানে খাবি খেলো। হয়তো সেটা 180 উইকেট ছিল না, কিন্তু 130 40 50 করতে গিয়ে যেভাবে ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, যে আত্মবিশ্বাসহীনতার পরিচয় দিয়েছেন, এটা দেখতে ভালো লাগেনি। পরিস্থিতি যাই হোক, যত খারাপ কন্ডিশনই হোক, যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরপর 2টো হার, এটা আসলে কেউ মেনে নিতে পারেননি, কেউই না। আমার মনে হয় যে প্লেয়াররা নিজেরাও মেনে নিতে পারেননি। এখন ম্যাচ তো হয়ে গেছে, সিরিজ শেষ হয়ে গেছে, বাংলাদেশ হেরে গেছে, কিন্তু ওই জায়গাটা থেকে আমার মনে হয় বের হতে হবে। আর এই বের হওয়ার জন্য বাংলাদেশ যে কাজটা আদর্শভাবে করতে পারে সেটা হচ্ছে 28 তারিখের যে ম্যাচটা, সেই ম্যাচটাতে অল আউট পারফর্ম করে যুক্তরাষ্ট্রকে যদি তারা হারিয়ে দেয়, খুব ভালো ডমিনেটিং পারফরমেন্স করে, ধরেন আগে ব্যাট করে 180-90 করলো, যুক্তরাষ্ট্রকে 130-40 অল আউট করে দিল, কিংবা যুক্তরাষ্ট্র আগে ব্যাট করলো, তাদের ওই 150-র মধ্যে অল আউট করে বাংলাদেশ 3 ওভার হাতে রেখে 5 বা 6 উইকেটে ম্যাচ জিতলো। এরকম যদি হয়, বাংলাদেশ দারুণ একটা আত্মবিশ্বাস নিয়ে ভারতের বিপক্ষে 1 তারিখে নিউ ইয়র্কে যে প্রস্তুতি ম্যাচটা আছে সেখানে নামতে পারবে। একটা ব্যাপার তো নিশ্চিত যে বাংলাদেশ দল এই মুহূর্তে সুপার 8-এ যাওয়ার জন্য ফেভারিট না, কিন্তু এই দলটার ওই সামর্থ্যটুকু আছে যে তারা সুপার 8-এ যাওয়ার যোগ্যতা রাখে। এখন সামর্থ্য এবং সামর্থ্যের প্রয়োগ, এই দুটোর মাঝখানে একটা বড় পার্থক্যের রেখা রয়েছে। এই পার্থক্যের রেখাটা বাংলাদেশ যত দ্রুত কমিয়ে আনতে পারবে,
বাংলাদেশের ভালো পারফর্ম করার সম্ভাবনা তত বাড়বে। আর ভালো পারফর্ম করলে কেবলমাত্র আপনি বিশ্বকাপের সুপার 8-এ যেতে পারবেন। নইলে যেভাবে বাংলাদেশ পারফর্ম করেছে, স্পেশালি জিম্বাবুয়ে সিরিজে, তারপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে, তার আগে শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো রান করেছে, কিন্তু খুব ভালো ক্রিকেট তারা খেলেনি সব মিলে। সেই জায়গা থেকে বাংলাদেশের জন্য বা বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে যে না আমরা সুপার 8-এ কোয়ালিফাই করব, এটা সাহস করে বলাটা খুব কঠিন। সব কিছু বাদ দিয়েও খুব 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 করে প্রত্যাশা করব বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে 28 তারিখের ম্যাচটাতে দারুণ পারফর্ম করবে। এবং এই দারুণ পারফরমেন্সটা যদি বাংলাদেশ করতে পারে, তাহলে ওই আত্মবিশ্বাসটা শুধু যে ক্রিকেটারদের মধ্যে আসবে সেটা না। আজকে যে দর্শক বা যে সাংবাদিক গণমাধ্যম করি বা আমরা যে দলটার সমালোচনা করছি, তখন আমরাও আত্মবিশ্বাস পাবো যে না, এই দলটাই বিশ্বকাপে অন্তত সুপার 8 পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে। কিন্তু প্র্যাকটিস ম্যাচগুলোতে যদি বাংলাদেশ খারাপ করে বসে, খারাপ পারফরমেন্স করে, জেতা হারা পরে খারাপ পারফরমেন্স করে, তখন কিন্তু আমরা যেমন আত্মবিশ্বাসী হব না, দর্শকরা আত্মবিশ্বাস পাবেন না, প্লেয়াররাও কিন্তু ফুল 100% আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামতে পারবেন না। সো প্লেয়ারদের নিজেদের জন্য সব বাদ, গণমাধ্যম বাদ, দর্শক বাদ, ক্রিকেট বোর্ড বাদ, সব কিছু বাদ দিয়ে প্লেয়ারদের ওই ম্যাচ জেতার, ভালো খেলে ম্যাচ জেতার আত্মবিশ্বাসটা এখন সবচাইতে বড় টনিক হতে পারে। এর উল্টোটা হলে বা এর ডানে বায়ে কোনো কিছু হলে সেটা আসলে বাংলাদেশকে মেন্টালিটির জায়গায় অনেক বড় আঘাত করবে, যেটা দলকে ভালো পারফরমেন্স করা থেকে বিরত রাখতে পারে।